চেয়ে আছি তোমাদের সবাপানে, স্থান দাও মোরে সকলের মাঝখানে। নিচে সব নিচে এ ধূলির ধরণীতে, যেথা আসনের মূল্য না হয় দিতে, যেথা রেখা দিয়ে ভাগ করা নেই কিছু, যেথা ভেদ নাই মানে আর অপমানে। স্থান দাও সেথা সকলের মাঝখানে। যেথা বাহিরের আবরণ নাহি রয়, যেথা আপনার উলঙ্গ পরিচয়। আমার বলিয়া কিছু নাই একেবারে, এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে। সেথায় দাঁড়ায়ে নীলাজ দৈন্য মম, ভরিয়া লইব তাহার পরম দানে। স্থান দাও মোরে সকলের মাঝখানে। গীতাঞ্জলির কবিতা দিয়ে শুরু হলো সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা শোনাবো আপনাদের। আজকে শনিবার 11 ভাদ্র 1428, ইংরেজির 28 আগস্ট 2021। তিথি শ্রাবণ, কৃষ্ণপক্ষ ষষ্ঠী, নক্ষত্র ভরণী। সূর্যোদয়ের সময় ভোর 5:21 হয়ে 27 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:54 হয়ে 27 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ। রাত্রি 3:45 গতে দেবারিগণ। স্বামী দেবানন্দ গিরি মহারাজের জন্মদিবস আজকে। তার জন্ম হয়েছিল 1917 খ্রিস্টাব্দে বাঁকুড়া কেদারনাথ আশ্রমে। সাধিকা শ্যামমোহিনী দেবীর প্রয়াণ তিথি আজকে। ফাউস্ট তার লেখক, জার্মান মহাকবি গয়েটে। তিনি জন্মগ্রহণ করেন 1749 খ্রিস্টাব্দে আজকের তারিখে। 1828 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয় প্রয়াত হন। 1905 খ্রিস্টাব্দে কল্লোল যুগের বিশিষ্ট কবি দীনেশ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1855 খ্রিস্টাব্দে আজকের তারিখে সাহিত্যিক সম্পাদিকা স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন। 1980 খ্রিস্টাব্দে আজকের তারিখে দেহত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র পাতায় উপস্থিত থাকে সশরীরে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে আপনাকে স্বাগত। এখন একটু গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো এবার। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে অশ্বত্থামার সম্পর্কে কথা বলছি আমরা। অশ্বত্থামার সম্পর্কে কথা বলতে বলতে শিশুপালের কথা চলে আসবে একটাই কারণে। সেই কারণটাও তো বলবার সময় বলবো, এখন বলবো না। তারপরে প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে ইডা অ্যান্ডেল, আমেরিকান এক মহিলা, তার চোখে স্বামী বিবেকানন্দের কথা শুনছি আমরা। স্বামী বিবেকানন্দের ধর্মজীবন যাকে বলে বা শিক্ষক জীবন যাকে বলে, গুরুর জীবন যাকে বলে, তার বাইরে তার ব্যক্তিগত জীবন, এই দুটোকেই দেখেছেন এই মহিলা এবং সেই সব কথা তিনি লিখেছেন। সেই কথাগুলো আপনাদের বলবো আমার মতন করে। এরপর গতদিনে হে মহাজীবনে যার কথা বলেছিলাম কিন্তু নাম বলিনি, আমার ধারণা আপনারা নাম অনেকেই যারা ভক্ত মানুষ তারা সকলে বুঝতে পেরে গেছেন, কেননা যার সম্পর্কে কথা বলেছিলাম তার সম্পর্কে এই কাহিনীগুলো খুব চালু আছে। আমি খুব নতুন আপনাদের না জানা কোনো কাহিনী বলতে পেরেছি এমনটা আমার মনে হয় না। তার নামটা আজকে বলবো। আর হে মহাজীবনে নতুন একজনের কথা বলবো, খুব অন্য রকমের একজন মানুষের কথা বলবো।
আপনাদের চিঠিপত্রের উত্তর এবং তারপর বাইরে দূরেতে আমরা এখন মুম্বাইতে আছি। মন্দিরের কথা বলছি, নানান মন্দিরের কথা বলছি, কিন্তু সেটা বলতে গিয়ে আমরা একটা গল্পের মধ্যে ঢুকে পড়েছি। স্বামী নারায়ণের মন্দিরের সূত্র ধরে সেই গল্পটা বলবো, একজন মানুষের গল্প। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের সময়, গানের পর পুরাণ চিরন্তন। আমি ফিরে আসছি আবার, আপনাদের সৌমিত্র বসু। অ্যান্ডেলের মুখে স্বামী বিবেকানন্দের কথা শুনছি আমরা। স্বামীজি আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য একটা ধ্যানের ক্লাস করাতেন, সেটা তো আগের দিন বললাম। সেখানে থেকে আরো খানিকটা কাছ থেকে পাওয়া যেত। মানে অনেক সময় এমন হতো যে যখন ক্লাস শুরু হওয়ার কথা, ভুল করে বা যা হোক করে তার কেউ বেশ খানিকটা আগে চলে এসেছে, হতেই তো পারে না, তখন একটু আলাদা করে কথা বলবার সুযোগ বলুন, সময় বলুন পাওয়া যেত। আর স্বামীজি তো বেশ গোপ্পে মানুষ ছিলেন। কখনো কখনো আবার টেবিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া হতো, গল্প গুজব হতো। এমনিতে তো আপনারা জানেন যে আমেরিকার মানুষরা একটু ব্যস্তবাগী হন, সবসময় ছুটোছুটি করার ধরন তাদের। স্বামীজি এতে খুব মজা পেতেন, পেছনেও লাগতেন না এমন কিন্তু নয়। কিন্তু এখন একটু গান শোনা যাক, গানের পর আবার ফিরে আসছি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। গত অনুষ্ঠানে কথা বলার জায়গায় গানের পর, হ্যাঁ, আমেরিকান মেয়ে হিসেবে ইডার একটা ব্যাপার বেশ নজরে পড়েছিল। স্বামীজি কোনো অবস্থাতেই বিচলিত হন না, কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করেন না। ধরা যাক কোনো কারণে ক্লাস শুরু হতে খানিকটা দেরি হয়ে গেল, তো তার যে এই ব্যাপারে খুব একটা উৎকণ্ঠা আছে এমনটা মনে হতো না। কিন্তু আবার উল্টো দিকে একবার যদি ক্লাস শুরু হয়ে গেল তো ব্যাস, আর সময়ের কথা খেয়ালই থাকতো না স্বামীজির। বলে যাচ্ছেন তো বলেই যাচ্ছেন, বলে যাচ্ছেন তো বলেই যাচ্ছেন। সামনে যারা আছেন তারা তন্ময় হয়ে শুনে যাচ্ছেন তো শুনেই যাচ্ছেন। সময়ের ব্যাপারে ঢিলে ঢালা ভাবটা কিন্তু তিনি নিয়েছিলেন আমাদের প্রাচ্য সভ্যতা থেকে। ভেবে দেখুন, ঘড়ির ওপরে আমি প্রভুত্ব করব, ঘড়িকে আমার ওপর প্রভুত্ব করতে দেব না, মনে হয় এই ছিল তার আদর্শ। ক্লাস নেবার আগে পর্যন্ত তিনি কিন্তু খুব সহজ মানুষ। এটা স্মৃতি থেকে একটা বর্ণনা দিচ্ছেন তার। একটা ধূসর ফ্লানেলের জামা পরে হাতওয়ালা আরামকে দাঁড়ায় বেশ গুছিয়ে পা তুলে বসে পাইপ খেতে খেতে তিনি কথা বলছেন তার ছাত্রদের সঙ্গে, যারা একটু আগে এসে পড়েছে। তাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, সঙ্গে ঠাট্টা তামাশা তো আছেই। এবার ক্লাসের সময় হলো, স্বামীজি কোনো তাড়া করলেন না, হয়তো আরো মিনিট দুই কথাবার্তা বললেন, তারপর ধীরে সুস্থে ঘরে চলে গেলেন। যখন বেরিয়ে আসতেন তখন অন্য মানুষ, পরনে গেরুয়া আলখাল্লা, চুল একবারে পরিপাটি করে আঁচড়ানো, মুখে পাইপ নেই, আর ছিল হাজির জবাব। যে কেউ যে কোনো প্রশ্ন করলো একেবারে সঙ্গে সঙ্গে একটা তৎপর জবাব, অনেক সময় সেটা রসিকতা মাখানো তার মুখ থেকে বেরিয়ে আসবে। যেমন এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, তো একজন প্রশ্ন করলো, আচ্ছা স্বামীজি, সাধক যদি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যান তাহলে তার নিজস্ব যে ব্যক্তি সত্তা মানে ইন্ডিভিজুয়ালিটি, তার কি হবে? না, ভেবে দেখুন, সত্যি সত্যি এটা একটা খুব জরুরি প্রশ্ন। এবং আমেরিকা, যারা ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে জোর দিয়ে তাদের সভ্যতা গড়ে তুলেছে, তাদের পক্ষে খুব স্বাভাবিক একটা প্রশ্ন। কারণ আমেরিকান মানুষের কাছে তো এই আত্মপরিচয়টাই সবচেয়ে জরুরি। কিন্তু শুনে স্বামীজি আবার হই হই করে হেসে উঠে বলে, এই 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 হলো তোমাদের আমেরিকানদের এক দোষ, খালি চিন্তা বুঝি ইন্ডিভিজুয়ালিটি নষ্ট হয়ে গেল। আরে বাবু, তোমরা তো এখনো পর্যন্ত নিজেদের পরিচয়টাই বুঝে উঠতে পারোনি, তার আবার ইন্ডিভিজুয়ালিটি। আগে তুমি তোমার অখণ্ড স্বরূপ উপলব্ধি করো, তারপর ইন্ডিভিজুয়ালিটির খোঁজ করা যাবে কোন। এই হলেন স্বামীজি। শেষ করলাম প্রণমী তোমারে
এরপর হে মহাজীবন, গতদিনে যার কথা বলেছিলাম কিন্তু নাম বলিনি, আজ তার কথা অল্প করে বলবো আর নাম বলবো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হে মহাজীবনে গতদিন যার কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তিনিও নিশ্চয়ই আপনাদের খুব চেনা। অনেকে দর্শনও করেছেন তাকে, যারা করেননি মনে মনে তাকে প্রণাম করেছেন। যদি মানুষ হিসেবে দেখেন, এক আশ্চর্য মানুষ, সবাইকার দিকে যেন ভালোবাসার হাত বাড়িয়েই রেখেছেন। এমনকি পশু পাখি জীবজন্তুদের প্রতিও ছিল তার খুব গভীর করুণা। পুজোয় ছাগ বলি দিতে হবে, নিজে পুজো করেছেন, বলি দেওয়া হলো, কিন্তু এক ফোঁটা রক্ত পড়ল না, একটুও কষ্ট পেল না সেই ছাগ শিশুটি। মা ওই অবোধ ছাগ শিশুর মরণ যন্ত্রণা নিজের শরীরে ধারণ করলেন। হ্যাঁ, যার কথা বলেছিলাম গতদিন, আজ তার নাম বলি মা আনন্দময়ী। মা আনন্দময়ী জন্মসূত্রে তার নাম হচ্ছে নির্মলা সুন্দরী। 30 মে 1896 খ্রিস্টাব্দে তার জন্ম, আর প্রয়াত হন 27 আগস্ট 1982। মানে আজকে তো 28 আগস্ট, কালকের তারিখে, কালকে যেদিন মা আনন্দময়ীর কথা বলেছিলাম আমি। এবারে গানের পর নতুন একজন মহাজীবনের কথা শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। একজনের কথা বলি আপনাদের এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, একজন সাহিত্যিকের কথা। প্রখ্যাত সেই সাহিত্যিক, বয়স্ক, ফুটপাতের ওপর বসে আছেন। সামনেই একটা চীনের রেস্তোরাঁ, একটু এগিয়েই বাংলার প্রায় 1 নম্বর সংবাদপত্রের অফিস। মানুষটি ফুটপাতে বসে জিরোচ্ছেন, পথচারীরা কেউ চেনে না তাকে, ভ্রুক্ষেপও করছে না। তাই একজন তরুণ সাহিত্যিক যাচ্ছিলেন সেখান দিয়ে ওই বড় পত্রিকার অফিসে, তাড়াতাড়ি ছুটে এলেন। আরে এ কি দাদা, আপনার শরীর খারাপ লাগছে? আসুন 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 আসুন, আমার সঙ্গে আসুন, আমাকে ধরে ধরে আসুন।
বলে তাকে নিয়ে গেলেন সেই পত্রিকার অফিসে। বয়স্ক সাহিত্যিক বসলেন, একটু জল টল খেলেন, তারপর সেই তরুণকে লুকিয়ে বললেন, আমি তো বসে বসে চিনে খাবারের গন্ধ শুঁকছিলাম, এই ছেলেটির বুঝি শরীর খারাপ, আমাকে ধরে ধরে এখানে নিয়ে এলো। একবার ভাবুন, শরীরের এই অবস্থাতেও নিজেকে নিয়ে ঠাট্টায় কোনো দ্বিধা নেই। আর একটা বিখ্যাত গল্প আছে তার। জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনি সারাদিন কি করেন? ওই তো সকালবেলা ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়, সারা রাত খাওয়া হয়নি তো, খাওয়ার পর সেই পরিশ্রমে খুব ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলেই আবার খিদে পায়, খাই, আবার ঘুমিয়ে পড়ি। তো যখন জিজ্ঞেস করা হলো তাহলে লেখেন কখন, তার নিশ্চিন্ত উত্তর, কেন পরের দিন। এইরকম আরো অনেক গল্প আছে তাকে নিয়ে। গল্পগুলো নিছক গল্পই কিন্তু নয়, একটা গভীর জীবন দর্শন প্রকাশ পাচ্ছে এইসব ঘটনার মধ্যে দিয়ে। নিজেকে সম্পূর্ণ রকমের অহংশূন্য করে তুলেছেন তিনি, আনন্দময় করে তুলতে পেরেছেন তিনি। কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। নিজের সমস্ত বোধকে এই জায়গায় নিয়ে যাওয়াই তো সাধকের কাজ। চাঁচল রাজবাড়ির ছেলে, স্কুলে পড়বার সময় স্বদেশী করার অপরাধে ধরেছিল পুলিশ, জেলও খেটেছেন। স্বদেশী কাগজ মাথায় করে ফেরি করে বেড়াতেন। কম বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। কম বয়সে বেশ কিছু সিরিয়াস লেখা লিখেছেন। শরৎচন্দ্রের ষোড়শী উপন্যাসের নাট্যরূপ করে শিশির কুমার ভাদুড়িকে দিয়েছিলেন। ষোড়শীর নাটককার হিসেবে নাম যেত শরৎচন্দ্রের। এইরকম সব কষ্ট পেয়েছেন প্রচুর। তারপর সব আকাঙ্ক্ষা মুছে ফেলে সহজ মানুষ হয়ে উঠেছেন। আস্তে আস্তে তার লেখার মধ্যে মজার ভাগটা বাড়তে আরম্ভ করলো। শব্দ নিয়ে নানান রকম মজা, যাকে পান বলে, তাতে তিনি প্রায় সিদ্ধহস্ত হয়ে গিয়েছিলেন। অজস্র লেখা লিখেছেন, প্রায় 150 খানা বই আছে তার। একেবারে আগা পাঁচতলা একজন নিরাসক্ত নির্বিকার মানুষের জীবন তিনি কাটিয়ে গেলেন। সাহিত্যিক হিসেবে তিনি আর যে কোনো লেখকের থেকে একেবারে আলাদা। নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমি কার কথা বললাম। আর কালকে তো জানতেই পারবেন, না কালকে না, কালকে তো রবিবার, পরশু জানতেই পারবেন তার নাম। তাহলে এখন আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর পড়বো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। আজ 22শে আগস্ট সর্বজনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী দেবব্রত বিশ্বাসের জন্মদিন। তার সম্বন্ধে কিছু কথা বলতে বসেছি। আমার বাবার সঙ্গে শ্রী দেবব্রত বিশ্বাসের বন্ধুত্ব ছিল। দক্ষিণ কলকাতায় আমাদের বাড়ি থেকে ওর বাসস্থান হাঁটা পথের দূরত্বে ছিল। কোনো কোনো রবিবার বেলার দিকে বাবা মাকে বলতেন, যাই জর্জ বিশ্বাসের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি। ওর জর্জ নামটিও যে রাজা পঞ্চম জর্জের নাম থেকে এসেছে সে কথা বাবার মুখেই শোনা, এটা আমিও জানতাম না। সেবার রবীন্দ্র শতবার্ষিকীতে আমাদের স্কুলের অডিটোরিয়াম উদ্বোধন করবেন তদানীন্তন রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু। সে উপলক্ষে রবীন্দ্রনাথের তাসের দেশ অনুষ্ঠিত হবে। তাতে রাজপুত্রের গান গাইবেন দেবব্রত বিশ্বাস ও সদাগর পুত্রের গান গাইবেন সাগর সেন। সাজো সাজো রব পড়ে গেল। টিফিনের পর রিহার্সাল হতো। জর্জ বিশ্বাস ওর বিশাল মোটর বাইক ভটভট করে আসতেন আর ওর গানগুলি গেয়েই চলে যেতেন। বাইকের আওয়াজ শুনলেই আমরা উঁকি ঝুঁকি মেরে দেখবার চেষ্টা করতাম। সেই বয়সে বড়াই করে বন্ধুদের বলতাম, জানিস উনি আমার বাবার বন্ধু। ওরা বলতো, তুই গিয়ে কথা বল না। কথা বলবো কি, উনি তো আমার চেনেনই না। সুতরাং বাবাকে ধরে পড়লাম, ওর বাড়ি নিয়ে চলো। একটু আপত্তি করে বাবা রাজি হয়ে গেলেন। তারপর এক রবিবার বাবার সঙ্গে আমরা দুই বোন চললাম ওর বাড়ি। দেখলাম উনি মাটিতে বসে আছেন, লুঙ্গি ও ফতুয়া পরে, কোলের কাছে হারমোনিয়াম। আমাদের দেখে বললেন, কে গান শোনাতে হবে? বুঝলাম বাবা বলে রেখেছেন। পরপর 3টি গান শুনিয়ে বললেন, এবার তোমরা গাও। আমি হারমোনিয়াম বাজাচ্ছি।
কি গান গাইবে? আমরা বললাম, আকাশ জুড়ে শুনিনি। বললেন, গীতবিতানের এত নং পাতায় আছে। আমরা তো সমস্যারে গান জুড়লাম। থামলে বললেন, যদি আমার চাকরি না থাকে, গড়িয়াহাটের মোড়ে বসে হারমোনিয়াম নিয়ে গান গাইলে রোজ 4-5 টাকা, এটা 60-এর দশকের কথা হয়ে যাবে। কিন্তু তোমরা গাইলে কেউ 1 পয়সাও দেবে না। এই বলে বললেন, এবার আমার সঙ্গে গাও। তারপর কোলের ওপর হারমোনিয়াম তুলে আমাদের নিয়ে বারতিনে গানটি গেয়ে থামলেন। বললেন, এভাবে প্র্যাকটিস করে আমাকে শুনিয়ে যাবে। সেটা অবশ্য হয়নি। মহামূল্যবান সুযোগ হেলায় হারিয়েছি। পরে বাবাকে জিজ্ঞেস করেছেন, আপনার মেয়েরা তো আর এলো না? কিন্তু সে বয়সে মনে হয় আমরা অত বড় ব্যক্তিত্বের কাছে যেতে ভয় পেয়েছি। বাবা মাও জোর করেননি। কিন্তু এখন বুঝি কি অমূল্য সুযোগ হেলায় হারিয়েছি। অন্তত একটি গানও যদি ওর গায়কিতে গাইতে পারতাম, জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকত। লিখেছেন অমিতা দাস। আমার সঙ্গে আলাপ ছিল, আলাপ মানে ওই ভক্ত হিসেবে আলাপ আর কি। ওর বাড়িতে গেছি কখনো সখনো। উনি তখন মাটিতে বসতেন না, একটা ইজি চেয়ারে বসে থাকতেন। গোটা ঘরটা বইপত্র অমুক তমুকে ঠাসা, সামনে একটা গোল টেবিল, হারমোনিয়াম, পানের বাটা, জর্দার কৌটো, এবং খুব সহজ একজন মানুষ। সেই সমস্ত কথা মনে পড়ে গেল। আপনাকে ধন্যবাদ। পরের চিঠি। দাদা, আপনি আমার প্রণাম নেবেন। আপনার ও বৌদির শরীর আশা করি ভালো আছে। হে মহাজীবন অনুষ্ঠানের নতুনত্ব আমার বেশ ভালো লাগছে। আপনার গলায় আবৃত্তি ও বই থেকে পাঠ এই পর্বকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সেদিন কীর্তন ও স্তোত্র পাঠ শুনতে পেলাম, যেদিন আপনি আমার চিঠি পড়লেন। সেদিন আমার মন ভালো লাগায় ভরে উঠল। 5টা থেকে 7টা এই 2 ঘন্টার শরণাগত অনুষ্ঠান সারাদিন আমার মন ভালো রাখতে সাহায্য করে। শরণাগত পরিবারের সবাইকে শুভ সকাল জানালাম ও ভালো থাকবেন সবাই। রুবি সাধু, মাসবেড়িয়া, হুগলি। অনেক ধন্যবাদ। আর কি বলবো, অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, এটার চেয়ে বেশি পাওয়া তো আর আমার কিছু থাকতে পারে না। তাহলে চিঠিপত্রের ঝাঁপি আজকের মতো বন্ধ হলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। আপাতত মুম্বাইয়ে আছি। মুম্বাইয়ের নানান মন্দির দেখে বেড়াচ্ছি। তা এর আগের দিন একটা গল্প বলতে বসেছিলাম আপনাদের। আরে এটা হলো শরণাগতের ধরন। ধীরে সুস্থে শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে পৌঁছলেই তো হলো। সে যেতে যত দেরি হোক না কেন, আর যত ঘুরপথই হোক না কেন, যাত্রাপথের আনন্দ গানটাই তো হলো আসল। তো যা বলছিলাম, দামজির মাকে তো সেই তাজবাই বললেন যে, শোনো, হাল যদি ফেরাতে চাও তাহলে বোম্বাই, তখন তো লোকে বোম্বাই বলতো, এখন মুম্বাই হয়ে গেছে, সেইখানে যাও। কিন্তু আমি তো ওখানে কাউকে চিনি না, শহরটাই আমার একেবারে অচেনা। আমি এই ছেলেকে নিয়ে সেখানে কোথায় যাব, কি করব, কোথায় থাকব? তাজবাই বললেন, কোথাও যদি থাকবার জায়গা না পাও তাহলে ফুটপাথে থাকবে। বোম্বাই শহরের ফুটপাথেও বহু মানুষ থাকে। আর একটা কথা, এটাই হলো সবচেয়ে জরুরি কথা। কথাটা হচ্ছে, যদি কখনো কোনো বিপদে পড়ো, স্বামী নারায়ণের নাম জপ করবে। ব্যাস, উপদেশ শেষ। এবং আপাতত গানের পর ফিরে আসছি এই নিয়ে কথা বলবার জন্য। আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। বলছিলেন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে যে বোম্বাই চলে যাও, সেখানে গিয়ে ফুটপাথে থাকো এবং কোনো বিপদে পড়লে স্বামী নারায়ণের নাম জপ করবে, বিপদ তোমায় ছেড়ে চলে যাবে। এই নাও, কিছু খাবার দাবার দিচ্ছি, দেরি করো না, খেয়ে নিয়ে বেরিয়ে পড়ো। কি আর করার, ছেলেকে নিয়ে মা তো এসে পৌঁছলো বোম্বাই। সত্যি
সত্যি সত্যি ঢালাও ফুটপাত পড়ে আছে, থেকে গেলেই হলো। মা ছেলে ফুটপাতে থাকে আর স্বামী নারায়ণের বন্দনা গান করে। এমনি করে তো দিন যায়। তাই একজন শেঠ, মানে বেশ ধনী ব্যবসায়ী, রোজ দেখে মা আর ছেলেকে, দুর্দশার চরম, কিন্তু দুজনে মিলে স্বামী নারায়ণের গান করছে। দুঃখ কষ্ট যেন গায়েই লাগছে না। একদিন সে শেঠ এসে আলাপ করলো তাদের সঙ্গে। তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা তো সব খুলে বলল। তখন শেঠ বলল, এই কাছেই আমার বাড়ি, আমার বাড়িতে যদি কাজকর্মের জন্য তোমাকে রাখি, তুমি কাজ করবে? তো মা বললো, হ্যাঁ, কেন করব না? আপনি যে কাজ দেবেন তার স্বামী নারায়ণের কাজ বলে মনে করে আমি করবো সে সমস্ত কাজ, কিন্তু আমার একটা শর্ত আছে শেঠজি। বেশ, তো বলো কি শর্ত? আমার ছেলেটা যাতে লেখাপড়া শিখে আপনাকে তার ব্যবস্থা করে দিতে হবে। আপনারা তো বুঝতেই পারছেন শেঠ মানুষটি বড় ভালো। তিনি রাজি হয়ে গেলেন। তো করুন যে লেখাপড়া শেখেন, তার মা শেঠের বাড়িতে কাজকর্ম করেন। ছেলেটার বুদ্ধি দেখে শেঠ বলল, না, এ তো দারুণ বুদ্ধি। তাকে নিয়ে মাঝে মাঝে দোকানে বসাতে লাগলেন। দেখুক শিখুক যতটা পারে। দেখুক শিখুক কি, আশাতীত তাড়াতাড়ি ও কাজ শিখতে লাগলো করমসে। তুখোর বুদ্ধি আর সেই সঙ্গে প্রবল আগ্রহ, এই দুটো যার আছে সে তো তত্তর করে উপরে উঠে যাবেই। সেটার বয়স হচ্ছে। তো ছেলে তার কাঁধে দায়িত্ব নিয়ে নিল। কাঁধটি খুব চওড়া। দুটো ঘটনায় সে ব্রিটিশ সরকারের একেবারে নেক নজরে পড়ে গেল। এক নম্বর হচ্ছে 1893 খ্রিস্টাব্দে বোম্বাই একটা ভয়াবহ দাঙ্গা হয়। করম সেদামজি সে দাঙ্গায় মানুষকে বাঁচানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক তেমনি খুব বড় কাজ করেছিল সে 1898 খ্রিস্টাব্দে প্লেগ মহামারী হয়ে দেখা দিল। মানে এখন কোভিডের যা প্রতাপ, তখনকার প্লেগের প্রতাপ তার চেয়ে বেশি। দামজি সেই সময়েও মানুষকে বাঁচাবার কাজে ঝাঁপিয়ে পড়লেন, একটা হাসপাতাল তৈরি করে দিলেন। এইসব কাজ তো চোখে পড়ছিল ইংরেজ সরকারের। আরো নানা কারণে তারা খুশি হচ্ছিলেন। রায় বাহাদুর খেতাব পেলেন ইংরেজ সরকারের কাছ থেকে। যে স্বামীনারায়ণের নাম গান করতেন ফুটপাথে বসে, ইচ্ছে হলো সেই দেবতা ভগবান কৃষ্ণের একটা মন্দির তৈরি করে দেব। যে কথা সেই কাজ। কিন্তু কাজটা কি আজকে আর বলবো না। আজকের মতো সভাটাকে এখানে শেষ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখবেন, নইলে চিঠি অন্য জায়গায় উড়ে চলে যাবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো সৌমিত্র বসুর প্রস্থান। খুব ভালো থাকবেন সবাই। আনন্দ